বাংলাদেশের সমৃদ্ধি, ইতিহাস এবং সম্ভাবনার নতুন দিগন্ত। স্বাগত জানাই। ভোক্তা টিভি হোক আপনার বিশ্বস্ত খবরের উৎস। পরিবর্তন প্রস্তাব করা হয়েছে। আমদানি শুল্কে একটি নতুন 3 শতক স্তর যুক্ত হওয়া এবং সম্পর্ক শুল্কে 40 শতক এর একটি নতুন স্তর যুক্ত করা হয়েছে। দেশীয় সফটওয়্যার বা রপ্তানি উৎসাহিত করতে প্রযুক্তি পণ্য আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত প্রতি কেজি কটন সুতা ও ম্যানমেড ফাইবার তৈরিতে সুতার সুনির্দিষ্ট কর 3 টাকা থেকে বাড়িয়ে 5 টাকা করা হয়েছে। সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউস ও ফ্রি জোন বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। বন্ডেড প্রতিষ্ঠানের এককালীন বন্ডিং ক্যাপাসিটির বিদ্যমান প্রাপ্যতা 1/3 থেকে বাড়িয়ে অর্ধেকে করা হয়েছে। আমদানি পণ্যের শুল্ক কর পর্যায়ক্রমে হ্রাস করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংলাপের প্রস্তুতি অংশ হিসেবে 626 পণ্যের সিডি সম্পূর্ণ প্রত্যাহার ও হ্রাস এবং এসডি সম্পূর্ণরূপে প্রত্যাহার এবং হ্রাস করা হয়েছে। অটোমোবাইল খাতের বিভিন্ন খুচরা যন্ত্রাংশের আমদানির শুল্ক 10 শতক থেকে বাড়িয়ে 25 শতক করা হয়েছে। শুল্ক ব্যবস্থাপনায় যৌক্তিকরণকে আমরা স্থানীয় ব্যবসার জন্য ইতিবাচক হিসেবে বিবেচনা করছি। দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত পণ্যের উপর কর বৃদ্ধি স্থানীয় শিল্পের উপরে চাপ বৃদ্ধি করবে। তৈরি পোশাক খাতের সংশ্লিষ্ট ব্যাকওয়ার্ড লিঙ্কেজেরও খরচ বাড়বে। বন্ড ব্যবস্থাকে সহজীকরণ ও ব্যবসা বান্ধব করার উদ্দেশ্যে গৃহীত সকল উদ্যোগ রপ্তানিমুখী প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানিতে সময় ও খরচ উভয় হ্রাস করবে। অটোমোবাইল খাতের আমদানি শুল্ক বৃদ্ধিতে ট্রান্সপোর্ট ব্যয় বৃদ্ধি পাবে। আমদানি পণ্যের শুল্ক কর প্রত্যাহার ও হ্রাস জনসাধারণের উপর করের ভার কিছুটা লাঘব করবে এবং পণ্যের রপ্তানি অ্যান্টি এক্সপোর্ট বায়াস হ্রাস করবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে 22,520 কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে, যা গত বছরের তুলনায় 1% নিচে 0.81% কম। গ্যাস বিতরণে নিযুক্ত কোম্পানির ক্ষেত্রে উৎসে কর্তনের হার 2% এর ফলে 0.6% নির্ধারণ করা হয়েছে। এলএনজি আমদানির পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে। যেহেতু বিদ্যুতের প্রায় 65% গ্যাস নির্ভর, সেহেতু স্থানীয় পর্যায়ে আমাদেরকে প্রাথমিক জ্বালানি সরবরাহের উপর গুরুত্ব আরোপ করতে হবে। এলএনজির আমদানির পর্যায়ে গ্যাসের উৎসে কর কমানো ও ভ্যাটের প্রত্যাহারের ফলে শিল্প, বিদ্যুৎ ও পরিবহন খাতে ব্যয় কমাতে সহায়ক হবে, তবে যা দীর্ঘমেয়াদী কোনো সমাধান নয়। আমরা চাই জ্বালানি খাতের বাজেট অফশোর ও অনশোর উৎপাদনের জন্য বরাদ্দ ও ব্যবস্থা গ্রহণের দাবি করছি। পক্ষান্তরে বিদ্যুৎ খাতের বাজেট বরাদ্দ কমানোর দাবি করছি। শিক্ষা খাত 2025-26 অর্থ বছরের বাজেট শিক্ষা খাতে বরাদ্দ কমিয়ে 82,966 কোটি টাকা করা হয়েছে। গত বছরের এই বরাদ্দ পরিমাণ ছিল 74,356 কোটি টাকা। শিক্ষা খাতের এই বাজেট বৃদ্ধি উৎপাদন ও কর্মমুখী শিক্ষা বিস্তারের জন্য সহায়ক হবে। এই বরাদ্দ গবেষণা ও উন্নয়নে আরো বেশি ব্যয় করা প্রয়োজন। কৃষি ও সিএমএসএমই স্বাভাবিক ব্যক্তির কৃষি হইতে আয় অনধিক 5 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত রাখা হয়েছে। নির্ধারিত তারিখের মধ্যে সূচক বা টার্নওভার কর দাখিল পত্র প্রেস না করিবার ব্যর্থতা বা অনিয়মে জরিমানার হার 5,000 টাকা থেকে কমিয়ে 2,000 টাকা করা হয়েছে। কৃষি উৎপাদনকে এসএমই উন্নয়ন 15,000 নতুন উদ্যোক্তা তৈরি এবং 25,000 উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে। কৃষি উৎপাদনকে উৎসাহিত করার লক্ষ্যে করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি করার ইতিবাচক পদক্ষেপ। জরিমানার হার কমানো ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধা প্রদান করবে। জরিমানা প্রদান না করতে পারলেও পরবর্তী মাসে জিরো রিটার্ন জমা প্রদান করার সুযোগ রাখার জন্য প্রস্তাব করছি। রাজনৈতিক অস্থিরতা, চলমান বাণিজ্য ও অর্থনৈতিক সংকটকালীন সময় আইএমএফ এর শর্ত অনুযায়ী বিভিন্ন খাতের কর অব্যাহতি প্রত্যাহার করা হলেও সিএমএসএমইর জন্য কোনো রোড ম্যাপ নেই, যা একটি নেতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা মনে করি। উপসংহারে ঢাকা চেম্বার 2025-26 অর্থ বছর প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানাচ্ছে। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, করজাল সম্প্রসারণ ও অটোমেটেড রিটার্ন ব্যবস্থা চালুর মতো বিষয়গুলো আপাত দৃষ্টিতে ইতিবাচক। তবে রাজনৈতিক অস্থিরতা, ভারতের সাথে নন ট্যারিফ ব্যারিয়ার এবং আইএমএফ এর শর্তানুসারে
কর ও ভর্তির সীমিতকরণ সহ কিছু চ্যালেঞ্জ বাজেট বাস্তবায়নে প্রভাব ফেলতে পারে। একই সাথে উন্নয়ন ব্যয় বৃদ্ধি ও বিকল্প অর্থায়ন উৎস তৈরির উপর গুরুত্ব আরোপ করে ঢাকা চেম্বার মনে করে একটি স্থিতিশীল ও অন্তর্বর্তীমূলক অর্থনীতি গঠনে এই বাজেটের কার্যকর বাস্তবায়ন অপরিহার্য। করজাল সম্প্রসারণ, টার্নওভার করের আওতামুক্ত সীমা বৃদ্ধি, সকল ট্যারিফ মূল্য প্রত্যাহার, আইএফআরএস ফর এসএমই সংক্রান্ত আইনের ধারা প্রতিস্থাপন, আমদানি পর্যায়ে ও উৎপাদনকারীর জন্য আগাম কর হ্রাস, বাণিজ্যিক আমদানিকারকদের জন্য যৌক্তিকরণ, এলএনজি ও এর আমদানি পর্যায়ে ভ্যাট প্রত্যাহার ও বিক্রয় পর্যায়ে পিএসআর জমার বাধ্যবাধকতা শিথিল করা, উৎসে কর কমানো, অনুমোদনযোগ্য বিয়োজন আওতা বৃদ্ধি, জরিমানার হার ৫,০০০ টাকা থেকে ২,০০০ টাকা করা, আমদানি পর্যায়ে অগ্রিম কর কমানো, কর্পোরেট করের অটোমেটেড রিটার্ন পদ্ধতি চালুর পাশাপাশি বিগত কয়েক বছরে ঢাকা চেম্বারের বেশ কিছু প্রস্তাবনা গুরুত্বের সাথে বিবেচনায় নেওয়ায় আমরা সরকারকে প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তবে বিনিয়োগ, ডুইং বিজনেস পরিবেশ উন্নয়ন, সিএমএসি এবং ব্যাংকিং খাত সংস্কারের বিষয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা নেই। এসব পদক্ষেপ বাজেট বিবেচনা করা হলে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ ইতিবাচক ধারায় ফিরত বলে ঢাকা চেম্বার মনে করে। আমার লিখিত বক্তব্য এখানে শেষ। এরপরে আমি কোয়েশ্চেন এন্ড আনসারে চলে যাব। বিগত সময় রাজনৈতিক সরকারের যে বাজেট সময় আগেও বলেছিলাম যে আমরা এই বাজেট থেকে মানে ম্যাজিক্যাল কিছু কিন্তু মানে খুব অ্যাগ্রেসিভ কিছু এক্সপেক্ট করছিলাম। ওভারঅল যদি বলেন আমরা বলবো যে আমাদের রিঅ্যাকশনটা ইজ আ মিক্সড রিঅ্যাকশন। কিছু জিনিস যেটাকে আমরা ডিরেক্ট ইমপ্যাক্ট বলবো না, ম্যাক্রো ভাবে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু কর কমানো হয়েছে, এলএনজি তে ইম্পোর্ট ট্যাক্স কমানোতে আমরা মনে করছি সামনের দিনগুলোতে কিন্তু আমাদের মূল্যস্ফীতি কমিয়ে নিয়ে আসার জন্য কিছু পজিটিভ ইমপ্যাক্ট ফেলবে। আপনি যেমন আমাদের ইন্ডাস্ট্রিয়াল র ম্যাটেরিয়ালের জন্য কিন্তু মানে আগাম করটা 3% থেকে 2% করা হয়েছে। এগুলো ইভেন্চুয়ালি নেক্সট কিছু মাসের মধ্যে আপনারা দেখবেন যে আমাদের মূল্যস্ফীতিকে কিছুটা কমিয়ে নিয়ে আসার জন্য কিন্তু সাপোর্ট করবে। কিন্তু ওভারঅল আপনি যদি বলেন যে এই একদিকে কিন্তু আমরা বারবার বলছি আমাদের ইনভেস্টমেন্টস, প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টস কমে যাচ্ছে, বি ইট লোকাল অর বি ইট এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টস, এবং এটার বাড়ানোর আমাদের অর্থনৈতিক গতি বাড়ানোর কিন্তু আমাদের বাড়ানো ছাড়া কিন্তু কোনো উপায় নাই, ঠিক না? কিন্তু ক্লিয়ারলি কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের ব্যবসার এগেইনস্টে আমাদের টেক্সটাইল এবং গার্মেন্টস ফিল্ডে কিন্তু আমরা বারবার শুনে আসতেছি যে আমাদের কিন্তু ওনারা গ্যাস পাচ্ছেন না, পাওয়ার পাচ্ছেন না। সো উল্টা কিন্তু এখানে কিন্তু ওদের কিছু কিছু কর এবং ট্যাক্স কিন্তু আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনি বললেন যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে, আমরা শুরুতে বললেন যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের রোডম্যাপ নাই, কোনটা? আমি আপনাকে যে জিনিসটা বললাম যে মূল্যস্ফীতিটা ওনারা কিন্তু এক্সপেক্ট করছেন যে বছরের মাঝামাঝি সময় 6.5% আসবে, কিন্তু এটা কিভাবে আসবে এটা কিন্তু কোনো ডিরেক্ট এবং ক্লিয়ার ভিশন কিন্তু সরকারের পক্ষ থেকে এই বাজেট প্রস্তাবনা আমরা দেখতে পারি না। কিন্তু ম্যাক্রো ভাবে যখন আমরা এটা অ্যানালাইসিস করছি তখন কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ফিল করছি যে ইম্পোর্ট পর্যায়ে কিছু কিছু র ম্যাটেরিয়ালের কিন্তু ট্যাক্স কমানো হয়েছে, যার জন্য আমরা এক্সপেক্ট করি যে সামনে থেকে মূল্যস্ফীতিটা কিছুটা লাঘব হবে। কিন্তু আপনার প্রশ্নটা যেটা ছিল যে এই বাজেটটা আমাদের বিজনেস এবং অর্থনীতিকে বেগবান করার জন্য কি এটা একটা সাপোর্টিভ বাজেট হয়েছে, আমরা সেই ব্যাপারে ক্লিয়ারলি বলতে চাচ্ছি যে আমরা সাপোর্টিভ কোনো কিছু এই বাজেটটা আমরা দেখতে পাই। প্রেসিডেন্ট আমার নাম খালেদ চৌধুরী। পণ্য কেনাকাটায় যে ব্যাট সেটা 5% থেকে বাড়ায় 15% উন্নীত করা হয়েছে। তরুণ উদ্যোক্তাদের জন্য 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে। তো 100 কোটি টাকা কি একটা 75 টাকা? আর তাদের কি এই সরকারি যে হ্যাসেল মুক্ত করার জন্য দুদকের ক্যাপাসিটি বাড়াতে অনলাইন ট্রানজাকশনের উপরে 5% থেকে 15% করা হয়েছে। আপনি যদি আমাদের টোটাল দেশের অর্থনীতিতে এখনো অনলাইন ট্রানজাকশন ইজ ভেরি মিনিমাম, সেটা যেমন আমি আপনাকে যেটা বললাম না, আমাদের কাছে মনে হয়েছে এটা একটা ভেরি মিক্সড রিঅ্যাকশন দেওয়ার মতো একটা বাজেট, যে মানে 5% থেকে 15% করাতে স্বাভাবিকভাবে কিন্তু আমাদের অনলাইন ট্রানজাকশনের উপরে কিছুটা একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়ছে। কিন্তু আপনি নতুন উদ্যোক্তাদের জন্য যে স্টার্টআপের জন্য 100 কোটি টাকার যে বরাদ্দ রাখা হয়েছে এটাকেও কিন্তু আমরা ইতিবাচক হিসেবেই দেখব। কিন্তু আপনি
দেখেন লাস্ট যেটা আমাদের দুদক নিয়ে যে কোশ্চেনটা করলেন, এই কোশ্চেনটা আমি উত্তর না দিতে পারলে আমরা কিন্তু খুব ডেডিকেটেডলি বিজনেস রিলেটেড কোশ্চেনই করতে চাই। এটা এই জিনিসটা না করে আপনার প্রথম দুটো কোশ্চেন ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। আমরা যেটা একটা জিনিস মনে করি যে দেখেন এই খাতে যে এসএমই খাতের জন্য 15,000 নতুন উদ্যোক্তা ক্রিয়েশনের একটা টার্গেট করা হয়েছে এবং আগামী 3 বছরে 25,000 নতুন মানে এই এসএমই উদ্যোক্তাদেরকে দক্ষতা ও প্রযুক্তিগত শিক্ষা প্রদান করা হবে। এটাকে কিন্তু আমরা সাধুবাদ জানাচ্ছি। কিন্তু আমরা বারবার যেটা বলি যে এসএমই খাত যেটা আমাদের দেশের টোটাল ওয়ার্কফোর্সের অলমোস্ট 50% কে এমপ্লয় করে এবং আমাদের ডেটাতে বলে প্রায় 80 লক্ষের উপরে কিন্তু প্রতিষ্ঠান আছে যেটা এসএমই খাতে কাজ করে। এইটার বরাদ্দ এবং এইটার প্রতি আরো সুনির্দিষ্ট, এটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরেকটু সুনির্দিষ্ট রোড ম্যাপ আমরা এক্সপেক্ট করেছিলাম, যেটা কিন্তু এই বাজেটে প্রতিফলিত হয়নি। নেক্সট আসলে বাইরে দেওয়া হয়েছে, তো এটা নিয়ে আসলে টেলিযোগাযোগ খাতের আসলে একই হলো আসলে এই বিষয়ে আপনাদের মন্তব্য পেলে আসলে দেখেন ইভেন এই বছরও সরকারকে তো কোনো না কোনো ভাবে তাদের যে রেভিনিউ টার্গেট আছে ওটা মেটাতে হবে। সো আমরা মনে করি যে রেভিনিউ টার্গেট মেটাতে গিয়ে তারা অনেক কিছু বাইপাস করে ডিরেক্ট ট্যাক্সেশনে চলে গেছে। আমি এখানে আজকের মধ্যে যেটা বলতে চাই যে আমরা কিন্তু এনপিআরে গিয়েছি, ফাইন্যান্স মিনিস্ট্রিতে যখন কথা বলেছিলাম আমরা কিন্তু বারবার বলছিলাম যে মূল্যস্ফীতি গত 1 বছরে না, গত 2-3 বছরে কিন্তু প্রায় 10-এর ঘরের উপরে রয়েছে। তো ঠিক সেরকম আপনি যেটা বললেন যে ম্যানুফ্যাকচারিং এ আপনি একবার বলতেছেন লোকালাইজ করতে, মানে আপনারা যদি দেখেন যে অটোমোবাইল শিল্পে ইঞ্জিনিয়ারিং মোটর পার্টস এর উপরে 10% থেকে স্টেট বাড়ায় 25% করেছে। আমরা কিন্তু একটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট একটা ইকোনমি, ঠিক না? আপনি রাতারাতি চাইলে তো আপনি লোকাল ম্যানুফ্যাকচারিং করে আপনি একটা জাপানিজ গাড়ি, ইউরোপিয়ান গাড়ি, চাইনিজ গাড়ি এখানে স্পেয়ার পার্টস তৈরি করতে পারবেন না। তো একটা দিকে আমরা দেখতে পাচ্ছি যে আপনি বলতেছেন যে না লোকালাইজ করুন, কিন্তু আরেক দিক দিয়ে আপনি আমাদের মোবাইল যেটা লোকাল ম্যানুফ্যাকচারিং হচ্ছে এটার উপরে আপনি 10% ভ্যাট বাড়িয়ে দিয়েছেন। সো ইট ইজ আ ভেরি মানে সাংঘর্ষিক, নিজের এই বাজেটটা কিন্তু একটু সাংঘর্ষিক হয়েছে। আমরা যে তারপরে যে খুব খারাপ হচ্ছে এটা বলবো না, কিন্তু কিছু কিছু জায়গায় আপনি একদিকে বলতেছেন আমরা বারবার সব দিকে এটা আন্ডারস্টুড দ্যাট ইকোনমিকে কিন্তু আরো বাড়াতে হবে, আদারওয়াইজ যেভাবে যে লেভেলে আমাদের আনএমপ্লয়মেন্ট বাড়ছে সেই অনুযায়ী আমরা যদি বিজনেস মুখী না হতে পারি ইকোনমিটা কিন্তু কন্টিনিউয়াসলি রিট্রাকশনের উপরে যাবে। এবং আমরা কিন্তু প্রচন্ডভাবে ডাউটফুল যে ওনারা যেই রেভিনিউ নির্ধারণে যে লক্ষ্যমাত্রা ওনারা করেছে, আমাদের এলসি ওপেনিং থেকে শুরু করে এলসি রিটায়ারমেন্ট প্রতিটাই কিন্তু নিম্নমুখী। এবং আপনি দেখবেন যে আমাদের ইনডাইরেক্ট ট্যাক্সের উপরে কিন্তু মোটামুটি আমাদের এন্টায়ার রেভিনিউটা কিন্তু নির্ভর করে। সো আমরা খুব ডাউটফুল যে এটা ওনাদের যে লক্ষ্যমাত্রা আছে এটা ওনারা ফিল আপ করতে পারবেন কিনা। সেটা ম্যাচ করেনি আপনাদের, এমনটাই বলছেন। এখন এবার যেহেতু সংসদ নেই, মোটা দাগে কোন বিষয়গুলো নিয়ে কনসার্ন দেখাচ্ছে? আমরা প্রথমে আমি যেটা বললাম যে ব্যক্তি মালিকানায় ব্যক্তিগত কর যে আয়কর যেটা ধরা হয়েছে, এই জিনিসটাকে ওনারা একটু সিম্পলিফাই করতে গিয়ে যে 5% এর লেভেলটা উঠিয়ে দিয়েছে, এর মধ্যে কিন্তু একটা হিউজ ইমপ্যাক্ট পড়বে আমাদের মিডল ইনকাম গ্রুপ যেই ট্যাক্স পেয়ার্স আছেন তাদের প্রায় 50% এর উপরে আগামী বছর থেকে ট্যাক্স বেড়ে যাবে। This will be our এটার সাথে সাথে আপনি জানেন যে আমাদের যেসব ব্যক্তি মালিকানাধীন ব্যবসাগুলো আছে, এটা টার্নওভার কর মানে হলো আপনি ব্যবসায় প্রফিট করেন আর না করেন, সেটা 0.25% ছিল, ওখান থেকে একবারে লাফিয়ে এটাকে 1% করা হয়েছে। সো আমার এই যে পুরান ঢাকা ভিত্তিক এবং আমার যে বিজনেস কমিউনিটি, একটা হিউজ কমিউনিটি কিন্তু হলো ব্যক্তি মালিকানার ট্রেড করেন। এখানে আপনি যদি কেউ 100 কোটি টাকা ব্যবসা করেন, আপনি ব্যবসা লাভ করেন আর লস করেন, 25 লক্ষ টাকা আপনাকে আগে কিন্তু কর দিতে হতো, সেটা 1 লাখ এখন 1 কোটি টাকা হয়ে গেছে। সো ইট উইল হ্যাভ আ ভেরি ব্যাড ইমপ্যাক্ট। আমরা কিন্তু মূল্যস্ফীতির কারণে এখন ভাই আপনি মূল্যস্ফীতি কমাবেন, যেটা আমাদের সবাই কিন্তু আমরা এক্সপেক্ট করছি। মূল্যস্ফীতি কমাতে গিয়ে যদি আপনি ইকোনমি বন্ধ করে দেন, তাহলে ওই যে মানে মাথা ব্যথা আমি মাথা কেটে ফেলে দিলাম, আর তোমাদের ব্যবসা করার দরকার নেই, তাহলে মূল্যস্ফীতি কমে যাবে। তো এটা তো ঠিক হচ্ছে না, ঠিক না? তো এবং কিছু কিছু পর্যায়ে যে
আমরা কিন্তু এক্সপেক্ট করেছিলাম আমাদের লোকাল ইনভেস্টরস, লোকাল যারা আমাদের উদ্যোক্তা এবং বিজনেস আছে, এটাকে সিকিউর করার জন্য আমরা সামনের দিকে এলডিসিতেও যাচ্ছি। আমাদের অনেক প্রেফারেন্সিয়াল কোটা এবং ট্যাক্স ফ্রি নেট আমাদের উঠে যাবে। 3 বছর কিন্তু মোটেও একটা বড় সময় না। সো উই থার্ড পয়েন্ট উইল বি দ্যাট আপনাকে লোকালাইজেশনে মানে লোকাল ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করার জন্য কিন্তু বেশ নেগেটিভ কিছু জিনিস ট্যাক্স ইলেকট্রনিক্সের উপরে কমিয়ে দেওয়া হয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনার ইয়ার উপরে ওই তুলার উপরে কিন্তু মানে ট্যাক্স বা মানে স্ট্রিট ট্যাক্সটা বাড়ানো হয়েছে। এগুলো কিন্তু আমরা সরকারকে পুনর্বিবেচনা করার জন্য বলবো। আপু আবার নিচে থাকে। সাথে আপনার ব্যাংকিং খাতে যে কস্ট অফ বরোইং যে একটা অ্যাবনর্মাল লেভেলে রয়ে গেছে, এই লেভেলটাকেও কিন্তু অগ্রাধিকার ভাবে কিন্তু সরকারকে দেখতে হবে। আমি একটা কথা বলি আপনাকে, আপনি 10% আছে, এটা কিন্তু 6% 6.5% আসলে কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু একটা নিঃশ্বাস ফেলার জায়গা পাবো। কিন্তু 10%-এর জায়গায় যদি এটা 8%-এর নামে, তাও কিন্তু ব্যবসা চলবে। আপনাকে কিন্তু দেশের অর্থনৈতিক গতি যদি আপনি বন্ধ করে দেন, আপনি ওই দিকটা যদি দেখেন, ওই দিকটা মানে আপনার মূল্যস্ফীতি কমানোর জন্য সব করছেন, কিন্তু ব্যবসায় বেগবান এবং গতি আনার জন্য কিন্তু আপনি ক্লিয়ার কোনো ডাইরেকশন দেন নাই। আমার যদি টাকা থাকে, আমি ঠিক আছে তাহলে 10 টাকার মাল 10 টাকার জায়গায় মানে 10% থেকে 8% কিন্তু আমি টিকতে পারবো। কিন্তু আমার ব্যবসায় যদি বন্ধ হয়ে যায়, আমার কর্মসংস্থানের সুযোগ যদি কমতে থাকে, তখন আপনি 6.5 হয়েও তো আমার তেমন একটা লাভ হচ্ছে। হ্যাঁ দেন না, একসাথে তো সবাই মানে ইনকাম ট্যাক্স, ভিএটি বা কাস্টমস এর ক্ষেত্রে দেখেন, এক্সেপ্ট ফর কাস্টমস এবার অনেকগুলো চেঞ্জ করতে হয়েছে বিকজ অফ ট্রাম্পের টেরিফ রেস্ট্রিকশনস এর জন্য, এবং যেহেতু সামনে আমরা কি এলটিটা আছে এবং ন্যূনতম কর, যেহেতু এখানের মধ্যে ন্যূনতম করটা বাড়ানো হয়েছে, তারা আপনি সেক্ষেত্রে কি ইফেক্টিভলি একটা ব্যবসা যদি লাভ না হয়, ট্রেডিং তো আছেন, তাদের উপর কিন্তু ভবিষ্যতে করের হারটা বাড়বে। যেটা আপনারা জানেন যে আমরা একটা সাস্টেইনেবিলিটি পেয়েছি, যে আমরা জানি আগামী 2 বছরের ট্যাক্স রেট কি হবে। হ্যাঁ, তো আগামী 2 বছরের ট্যাক্স রেট যদি আমরা জানি, তাহলে আগামী 2 বছরে ইনফ্লেশন তাও বাড়তে পারে। তাহলে যেখানে যারা স্যালারিড ইন্ডিভিজুয়াল আছেন, তারা কিন্তু আরো অনেক বেশি কি থাকবেন, আরো অনেক বেশি স্কুইজ হয়ে থাকবেন। তো সেক্ষেত্রে তারা কিন্তু কমফোর্টটা পাবে না। কর্পোরেট ট্যাক্স রেটটা দেখেন, প্রতি বছরই আমাদের একটা কম্পারেবল কান্ট্রিগুলোর সাথে আমাদের ট্যাক্স রেট কত। কেন একজন ইনভেস্টর বাংলাদেশে ইনভেস্ট করবে, কেন ভিয়েতনামে না, কেন ইন্দোনেশিয়াতে না? তাদের ট্যাক্স রেট কিন্তু আমাদের থেকে অনেক কম, কি বাড়িয়ে দেওয়া হয়েছে। ভিএটির ক্ষেত্রে দেখেন, যারা কমপ্লায়েন্ট, আমার ভ্যাটের নেট কি বাড়তেছে, রাজস্ব কি বাড়তেছে। তো এই জন্য আমরা মনে করছি এখানে বিজনেস একটু কি চাপে থাকবে বলে আমরা মনে করছি। থ্যাংক ইউ। আমার মতো আর কিছু নেই, একটা দুইটা লাস্টের কথাই হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য না, মূল্যস্ফীতি কমানোর উদ্যোগ আছে, কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তাদের যদি আমরা বলি, আপনি বলেছেন যে বাজেটে যে প্রস্তাবগুলো ঢাকা চেম্বার দিয়েছে সেগুলো বিবেচনা করা হলে বিনিয়োগ বান্ধব ইতিবাচক ধারায় ফিরত। আপনার কাছে কি মনে হয় যে বর্তমানে এই সরকারের বাজেটের মাঝে কোনো পার্থক্য দেখতে পান কিনা? আপনাদেরকে আমরা বিগত সময়ে আগেও বলেছিলাম যে আমরা এই বাজেট থেকে মানে ম্যাজিক্যাল কিছু কিন্তু মানে খুব অ্যাগ্রেসিভ কিছু এক্সপেক্ট করছিলাম না। ওভারঅল যদি বলেন, আমরা বলবো যে আমাদের রিয়াকশনটা ইজ এ মিক্সড রিয়াকশন। কিছু জিনিস যেটাকে আমরা ডিরেক্ট ইম্প্যাক্ট বলবো না, ম্যাক্রোভাবে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু কর কমানো হয়েছে। এলএনজিতে ইম্পোর্ট ট্যাক্স কমানোতে আমরা মনে করছি সামনের দিনগুলোতে কিন্তু আমাদের মূল্যস্ফীতি কমিয়ে নিয়ে আসার জন্য কিছু পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। আপনি যেমন আমাদের ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালের জন্য কিন্তু মানে আগাম করটা 3% থেকে 2% করা হয়েছে। এগুলো ইভেন্চুয়ালি নেক্সট কিছু মাসের মধ্যে আপনারা দেখবেন যে আমাদের মূল্যস্ফীতিকে কিছুটা কমিয়ে নিয়ে আসার জন্য কিন্তু সাপোর্ট করবে। কিন্তু ওভারঅল আপনি যদি বলেন যে এই একদিকে কিন্তু আমরা বারবার বলছি আমাদের ইনভেস্টমেন্টস, প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টস কমে যাচ্ছে, বি ইট লোকাল অর বি ইট এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টস।
এবং এটার বাড়ানোর আমাদের অর্থনীতির গতি বাড়ানোর কিন্তু আমাদের বাড়ানো ছাড়া কিন্তু কোনো উপায় নাই, ঠিক না? কিন্তু ক্লিয়ারলি কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের ব্যবসার এগেনস্টে আমাদের টেক্সটাইল এবং গার্মেন্টস ফিল্ডে কিন্তু আমরা বারবার শুনে আসতেছি যে আমাদের কিন্তু ওনারা গ্যাস পাচ্ছেন না, পাওয়ার পাচ্ছেন না। সো উল্টা কিন্তু এখানে কিন্তু ওদের কিছু কিছু কর এবং ট্যাক্স কিন্তু আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি আপনাকে যে জিনিসটা বললাম যে মূল্যস্ফীতিটা ওনারা কিন্তু এক্সপেক্ট করছেন যে বছরের মাঝামাঝি সময় 6.5% আসবে, কিন্তু এটা কিভাবে আসবে এটার কিন্তু কোনো ডিরেক্ট এবং ক্লিয়ার ভিশন কিন্তু সরকারের পক্ষ থেকে এই বাজেট প্রস্তাবনা আমরা দেখতে পারিনি। কিন্তু ম্যাক্রোভাবে যখন আমরা এটা অ্যানালাইসিস করছি তখন কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ফিল করছি যে ইম্পোর্ট পর্যায়ে কিছু কিছু র মেটেরিয়ালের কিন্তু ট্যাক্স কমানো হয়েছে, যার জন্য আমরা এক্সপেক্ট করি যে সামনের দিকে মূল্যস্ফীতিটা কিছুটা লাঘব হবে। কিন্তু আপনার প্রশ্নটা যেটা ছিল যে এই বাজেটটা আমাদের বিজনেস এবং অর্থনীতিকে বেগবান করার জন্য কি এটা একটা সাপোর্টিভ বাজেট হয়েছে, আমরা সেই ব্যাপারে ক্লিয়ারলি বলতে চাচ্ছি যে আমরা সাপোর্টিভ কোনো কিছু এই বাজেটটা আমরা দেখতে পাইনি। প্রেসিডেন্ট, আমার নাম খালেদ চৌধুরী, আমি দৈনিক আমার বার্তা থেকে। তা আমার একটা প্রশ্ন হচ্ছে যে ঢাকা চেম্বার এসএমই এবং ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের নিয়ে কাজ করে। তো এই বাজেটে দেখলাম যে আমরা যে অনলাইন পণ্য কেনাকাটায় যে ভ্যাট সেটা 5% থেকে বাড়ায়া 15% উন্নীত করা হয়েছে। আসলে এই বিষয়ে আপনাদের মন্তব্য একটু জানতে। দেখেন, আমরা যখন বাজেট পুরোটা শোনার পরে আমরা দুদিন আগে থেকে কিন্তু কিছু ইন্ডিকেশনস পাচ্ছিলাম যে নাম্বারস নিয়ে। ইভেন এই বছরও সরকারকে তো কোনো না কোনোভাবে তাদের যে রেভিনিউ টার্গেট আছে ওটা মেটাতে হবে। সো আমরা মনে করি যে রেভিনিউ টার্গেট মেটাতে গিয়ে তারা অনেক কিছু খুব বাইপাস করে ডিরেক্ট ট্যাক্সেশনে চলে গেছে। আমি এখানে আজকের মধ্যে যেটা বলতে চাই যে আমরা কিন্তু এনবিআরে গিয়েছি, ফাইন্যান্স মিনিস্ট্রিতে যখন কথা বলেছিলাম আমরা কিন্তু বারবার বলছিলাম যে মূল্যস্ফীতি গত 1 বছরে না, গত 2-3 বছরে কিন্তু প্রায় 10-এর ঘরের উপরে রয়েছে। তো ঠিক সেরকম আপনি যেটা বললেন যে ম্যানুফ্যাকচারিং এ আপনি একবার বলতেছেন লোকালাইজ করতে, আপনারা যদি দেখেন যে অটোমোবাইল শিল্পে ইঞ্জিনিয়ারিং মোটর পার্টসের উপরে 10% থেকে স্টেট বাড়ায় 25% করেছে। আমরা কিন্তু একটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট একটা ইকোনমি, ঠিক না? আপনি রাতারাতি চাইলে তো আপনি লোকাল ম্যানুফ্যাকচারিং করে আপনি একটা জাপানিজ গাড়ি, ইউরোপিয়ান গাড়ি, চাইনিজ গাড়ির এখানে স্পেয়ার পার্টস তৈরি করতে পারবেন না। তো একটা দিকে আমরা দেখতে পাচ্ছি যে আপনি বলতেছেন যে না লোকালাইজ করো, কিন্তু আরেক দিক দিয়ে আপনি আবার আমাদের মোবাইল যেটা লোকাল ম্যানুফ্যাকচারিং হচ্ছে এটার উপরে আপনি 10% ভ্যাট বাড়িয়ে দিয়েছেন। সো ইট ইজ আ ভেরি সাংঘর্ষিক, নিজের এই বাজেটটা কিন্তু একটু সাংঘর্ষিক হয়েছে। আমরা যে তারপরে যে খুব খারাপ হয়েছে এটা বলবো না, কিন্তু কিছু কিছু জায়গায় আপনি একদিকে বলতেছেন আমরা বারবার সব দিকে এটা আন্ডারস্টুড দ্যাট ইকোনমিকে কিন্তু আরো বাড়াতে হবে, আদারওয়াইজ যেভাবে যে লেভেলে আমাদের আনএমপ্লয়মেন্ট বাড়ছে সেই অনুযায়ী আমরা যদি বিজনেসমুখী না হতে পারি ইকোনমিটা কিন্তু কন্টিনিউয়াসলি রিট্রাকশনের উপরে যাবে। এবং আমরা কিন্তু প্রচন্ডভাবে ডাউটফুল যে ওনারা যেই রেভিনিউ নির্ধারণে যে লক্ষ্যমাত্রা ওনারা করেছে, আমাদের এলসি ওপেনিং থেকে শুরু করে এলসি রিটায়ারমেন্ট প্রতিটাই কিন্তু নিম্নমুখী। এবং আপনি দেখবেন যে আমাদের ইনডাইরেক্ট ট্যাক্সের উপরেই কিন্তু মোটামুটি আমাদের এন্টায়ার রেভিনিউটা কিন্তু নির্ভর করে। সো আমরা খুব ডাউটফুল যে এটা ওনাদের যে লক্ষ্যমাত্রা আছে এটা ওনারা ফিল আপ করতে পারবেন কিনা। আমার নাম গোলাম কিবরিয়া, কাজ করছি স্টার নিউজে। আমার কোয়েশ্চেনটা একটু সারফেস লেভেলের। আপনাদের বাজেটের কাঠামোর প্রতিক্রিয়ায় যে অবস্থান দেখিয়েছেন মূল্যস্ফীতি কমাতে বাজেটে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই আপনারা মনে করছেন, যদিও অর্থ উপদেষ্টা অনেক আগে থেকেই এবারের বাজেটে মূল অগ্রাধিকার হিসেবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং রাজস্ব আহরণের কথাই বলেছেন, সেটা ম্যাচ করেনি আপনাদের, এমনটাই বলছেন। এখন এবার যেহেতু সংসদ নেই, বিতর্ক এবং আলোচনার সুযোগ নেই, বলা হয়েছে বাজেট ঘোষণার পর অংশীজন এবং নাগরিকদের মতামত এবং ইনপুট নেওয়া হবে। সেক্ষেত্রে ঢাকা চেম্বার এক্ষেত্রে মোটা দাগে কোন বিষয়গুলো নিয়ে কনসার্ন দেখাচ্ছে? শেষ। ইয়েস, আমি আমাদের ঢাকা চেম্বারের পক্ষ থেকে আমি স্ট্রেট ওয়েজ আপনাকে বলি যে আমরা প্রথমে আমি যেটা বললাম যে ব্যক্তি মালিকানায় বা ব্যক্তিগত কর যে আয়কর যেটা ধরা হয়েছে এই জিনিসটাকে ওনারা একটু সিম্পলিফাই করতে গিয়ে
যে 5%-এর লেভেলটা উঠিয়ে দিয়েছে, এর মধ্যে কিন্তু একটা হিউজ ইম্প্যাক্ট পড়বে আমাদের মিডল ইনকাম গ্রুপ যেই ট্যাক্স পেয়ার্স আছেন তাদের প্রায় 50%-এর উপরে আগামী বছর থেকে ট্যাক্স বেড়ে যাবে। দিস উইল বি আওয়ার, এটার সাথে সাথে আপনি জানেন যে আমাদের যেসব ব্যক্তি মালিকানাধীন ব্যবসাগুলো আছে, এটা টার্নওভার কর মানে হলো আপনি ব্যবসায় প্রফিট করেন আর না করেন, সেটা 0.25% ছিল, ওখান থেকে একবারে লাফিয়ে এটাকে 1% করা হয়েছে। সো আমার এই যে পুরান ঢাকা ভিত্তিক এবং আমার যেই বিজনেস কমিউনিটি, একটা হিউজ কমিউনিটি কিন্তু হলো ব্যক্তি মালিকানায় ট্রেড করেন, এখানে আপনি যদি কেউ 100 কোটি টাকা ব্যবসা করে, আপনি ব্যবসা লাভ করেন আর লস করেন, 25 লক্ষ টাকা আপনাকে আগে কিন্তু কর দিতে হতো, সেটা 1 লাফে এখন 1 কোটি টাকা হয়ে গেছে। সো ইট উইল হ্যাভ আ ভেরি ব্যাড ইম্প্যাক্ট। আমরা কিন্তু মূল্যস্ফীতির কারণে এখন ভাই আপনি মূল্যস্ফীতি কমাবেন, যেটা আমাদের সবাই কিন্তু আমরা এক্সপেক্ট করছি, মূল্যস্ফীতি কমাতে গিয়ে যদি আপনি ইকোনমি বন্ধ করে দেন, তাহলে ওই যে মানে মাথা ব্যথা আমি মাথা কেটে ফেলে দিলাম, আপনি তোমাদের ব্যবসা করার দরকার নেই, তাহলে মূল্যস্ফীতি কমে যাবে। তো এটা তো ঠিক হচ্ছে না, ঠিক না? তো এবং কিছু কিছু পর্যায়ে যেই আমরা কিন্তু এক্সপেক্ট করেছিলাম আমাদের লোকাল ইনভেস্টার্স, লোকাল যারা আমাদের উদ্যোক্তা এবং বিজনেস আছে, এটাকে সিকিউর করার জন্য আমরা সামনের দিকে এলডিসিতেও যাচ্ছি, আমাদের অনেক প্রেফারেন্সিয়াল কোটা এবং ট্যাক্স ফ্রি নেট আমাদের উঠে যাবে। 3 বছর কিন্তু মোটেও একটা বড় সময় না। সো উই থার্ড পয়েন্ট উইল বি দ্যাট আপনাকে লোকালাইজেশনে মানে লোকাল ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করার জন্য কিন্তু বেশ নেগেটিভ কিছু জিনিস ট্যাক্স ইলেকট্রনিক্সের উপরে কমিয়ে দেওয়া বাড়িয়ে দেওয়া হয়েছে, আপনার ইয়ার উপরে তুলার উপরে কিন্তু মানে ট্যাক্স বা মানে স্ট্রেট ট্যাক্সটা বাড়ানো হয়েছে। এগুলা কিন্তু আমরা সরকারকে পুনর্বিবেচনা করার জন্য বলবো। অ্যান্ড অফকোর্স আরেকটা বলার জন্য যে ইনফ্লেশনের সাথে সাথে আপনার ব্যাংকিং খাতে যে কস্ট অফ বরোয়িং যে একটা অ্যাবনর্মাল লেভেলে রয়ে গেছে, এই লেভেলটাকেও কিন্তু অগ্রাধিকার ভাবে কিন্তু সরকারকে দেখতে হবে। আমি একটা কথা বলি আপনাকে, আপনি 10%-এ আছে, এটা কিন্তু 6%, 6.5% আসলে কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু একটা নিঃশ্বাস ফেলার জায়গা পাবো। কিন্তু 10%-এর জায়গায় যদি এটা 8%-এও নামে, তাও কিন্তু ব্যবসা চলবে। আপনাকে কিন্তু দেশের অর্থনৈতিক গতি যদি আপনি বন্ধ করে দেন, আপনি ওই দিকটা যদি দেখেন, ওই দিকটায় মানে আপনি মূল্যস্ফীতি কমানোর জন্য সব করছেন, কিন্তু ব্যবসায় বেগবান এবং গতি আনার জন্য কিন্তু আপনি ক্লিয়ার কোনো ডাইরেকশন দেন নাই। আমার যদি টাকা থাকে, আমি ঠিক আছে তাহলেও 10 টাকার মাল 10 টাকার জায়গায় মানে 10% থেকে 8%-এও 8% কিন্তু আমি টিকতে পারবো। কিন্তু আমার ব্যবসায় যদি বন্ধ হয়ে যায়, আমার কর্মসংস্থানের সুযোগ যদি কমতে থাকে, তখন আপনি 6.5 হয়েও তো আমার তেমন একটা লাভ হচ্ছে না। জি, জি না। স্নেহাশিসদা, আপনি যদি একটু অ্যাড করেন একটু কম্প্রিহেন্সিভ ভাবে আমাদের। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ দেন না, একসাথেই তো আমরা সবাই ঢাকা চেম্বার। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার প্রেসিডেন্ট। সো আসলে এখানে আমরা যদি মানে বেশ কয়েকটা জায়গায় স্ট্রাকচারাল জিনিসগুলো যদি দেখি, যে এবারের বাজেটে তো আমাদের এক্সপেকটেশনটা ছিল একটু ডিফারেন্ট, মানে ট্রেডিশনাল ওয়েতে না। হ্যাঁ, তো আপনারা যদি মানে ইনকাম ট্যাক্স, ভিএটি বা কাস্টমসের ক্ষেত্রে দেখেন, এক্সেপ্ট ফর কাস্টমস এবার অনেকগুলো চেঞ্জ করতে হয়েছে বিকজ অফ ট্রাম্পের টেরিফ রেস্ট্রিকশনসের জন্য, এবং যেহেতু সামনে আমরা কি এলডিসি গ্রাজুয়েশনসকে প্রজেক্ট করতেছি, কারণ আমাদেরকে অনেকগুলো টেরিফ রেশনালাইজ করতে হবে। সো কাস্টমস ছাড়া আপনি যদি ইনকাম ট্যাক্স বা ভিএটিতে দেখেন, তাহলে দেখবেন নতুন কোনো জিনিস কিন্তু আপনি সেভাবে পাবেন না স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে। তো আমরা এই বিজনেসের জন্য সবচেয়ে বড় যে জিনিসটা আপনারা জানেন যে ন্যূনতম কর, মানে ট্যাক্স ডিডাকশন এট সোর্স যেটা আছে এবং ন্যূনতম কর, যেহেতু এখানের মধ্যে ন্যূনতম কর উল্টা বাড়ানো হয়েছে, তারা আপনি সেক্ষেত্রে কি ইফেক্টিভলি একটা ব্যবসা যদি লাভ না হয় এবং ন্যূনতম করের হার 0.6 থেকে যদি 1% হয়, তাহলে তাকে তো ইফেক্টিভলি ক্যাপিটাল থেকে ট্যাক্সটা দিতে হবে, নাহলে লোন করে দিতে হবে। সো এই ক্ষেত্রে আপনি তো বলতে পারবেন না যেটা কি সরাসরি বিজনেসকে হেল্প করছে। যেটা আমাদের প্রেসিডেন্ট সাহেব অলরেডি বলেছেন, পার্সোনাল ট্যাক্সেও সবচেয়ে বড় যে ট্যাক্স পেয়ার যারা আছেন, মানে যে শ্রেণীগুলো আছেন, তাদের উপর কিন্তু ভবিষ্যতে করের হারটা বাড়বে। যেখানে আপনারা জানেন যে আমরা একটা সাস্টেনেবিলিটি পেয়েছি, যে আমরা জানি আগামী 2 বছরের ট্যাক্স রেট কি হবে। হ্যাঁ, সো আগামী 2 বছরের ট্যাক্স রেট যদি আমরা জানি, তাহলে আগামী 2 বছরে ইনফ্লেশনটা আরো বাড়তে পারে। তাহলে যেখানে আমার স্ল্যাবটা 3.5 লাখ থেকে হয়তো প্রেসিডেন্ট সাহেব বলছেন 5 লাখ টাকা হতে পারতো, তাহলে ভবিষ্যতে কি হতো যে আপনার তাহলে মানুষের জন্য একটা সহনশীল অবস্থায় যেত।
তো তার মানে কি সামনে আপনার ইনফ্লেশন আরো বাড়বে, কিন্তু যেহেতু স্ল্যাবটা আর কমবে না, যেহেতু রেটটা অলরেডি ফিক্স করে দিয়েছে, তাহলে যারা স্যালারিড ইন্ডিভিজুয়াল আছেন তারা কিন্তু আরো অনেক বেশি কি থাকবেন, আরো অনেক বেশি স্কুইজড হয়ে থাকবেন। সো সেক্ষেত্রে তারা কিন্তু কমফোর্টটা পাবে না। কর্পোরেট ট্যাক্স রেটটা দেখেন, প্রতি বছরই আমাদের একটা ছিল কি আগ্রহ ছিল, যেটা 25% ছিল, আপনারা নিশ্চয়ই জানেন। এটাকে এবার কিন্তু 27.5% করে ফেলে, আমাদের থেকে অনেক কম। তো আমরা যেখানে কমানোর কথা ছিল, এবার দেখলাম সেটা কিন্তু উল্টো কি বাড়িয়ে দেওয়া হয়েছে। ভিএটির ক্ষেত্রে দেখেন, যারা কমপ্লায়েন্ট আছে তাদের উপরে কিন্তু ভ্যাটের প্রেশারটা বাড়ছে, কারণ রেট বাড়তেছে। আমার ভ্যাটের নেট কি বাড়তেছে, রাজস্ব কি বাড়তেছে। তো এই জন্য